1526 খ্রিস্টাব্দে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল এবং ভাবতে অবাক লাগে সপ্তদশ শতকে ত্রিপুরাতে মুঘল আধিপত্য বিস্তৃত হয়েছিল। নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকে আলোচনা করব যশোধর মাণিক্য, যিনি 1600 খ্রিস্টাব্দ থেকে 1623 পর্যন্ত ত্রিপুরার মাণিক্য রাজা ছিলেন এবং এই সময় সমতল ত্রিপুরায় মুঘল আধিপত্য বিস্তৃত হয়েছিল। তাহলে আর দেরি না করে শুরু করা যাক যশোধর মাণিক্যের শাসনকাল এবং সমতল ত্রিপুরায় মুঘল আধিপত্য বিস্তার। রাজধর মাণিক্যের পুত্র যশোধর মাণিক্য 1600 খ্রিস্টাব্দে ত্রিপুরার সিংহাসনে আরোহণ করেন। 1522 শকের মুদ্রায় বংশীবাদক কৃষ্ণের মূর্তি দেখে মনে হয় যশোধর মাণিক্য পিতার মতো বিষ্ণু ভক্ত ছিলেন। রাজমালায় বলা হয়েছে যশোধর মাণিক্য ভুলুয়া আক্রমণও জয় করেছিলেন। যশোধর মাণিক্যের রাজত্বকালে বাংলার সুবেদার ছিলেন ইব্রাহিম খান, যিনি ছিলেন মুঘল সুবেদার। 1618 খ্রিস্টাব্দে ত্রিপুরা আক্রমণ করেন এই ইব্রাহিম খান। কথিত আছে মুঘল বাদশাহ জাহাঙ্গীর আরাকান রাজকে পরাস্ত করার জন্য ইব্রাহিম খানকে আদেশ দিয়েছিলেন। সম্ভবত আরাকান অভিযানের সুবিধার জন্যই সামরিক কৌশল হিসাবে ইব্রাহিম প্রথমে ত্রিপুরা জয়ের পরিকল্পনা নেন। রাজমালায় উল্লেখ করা হয়েছে যে ত্রিপুরার রাজা মুঘল সম্রাট জাহাঙ্গীরকে কর হিসাবে হাতি প্রদান করতে অস্বীকার করার কারণেই মুঘলরা ত্রিপুরা আক্রমণ করে। ওই সময় যুদ্ধের জন্য হাতি একটা গুরুত্বপূর্ণ বাহন ছিল। ইতিহাসবিদ নলিনীকান্ত ভট্টশীলের মতে এই আক্রমণ 1621 খ্রিস্টাব্দে ঘটেছিল। স্যার যদুনাথ সরকার এই প্রসঙ্গে বাহারিস্তানি গাইবিতে যে মুঘলদের দ্বারা ত্রিপুরা আক্রমণের ঘটনাকে তিনি উল্লেখ করেছেন এবং যদুনাথ সরকার বলেছেন যে বাহারিস্তানি গাইবির মতে 1618 খ্রিস্টাব্দে এই আক্রমণ ঘটেছিল। রাজমালাতে এই আক্রমণের বিস্তারিত বিবরণ দেওয়া আছে। উল্লেখ্য, মুঘল সেনাধ্যক্ষ মির্জান খান এই সময় বাংলাদেশের বেশ কিছু মুঘল অভিযানে অংশগ্রহণ করেছিলেন। তার স্মৃতির কথা বাহারিস্তানি গাইবির বিবরণ অনুযায়ী বাংলার সুবেদার ইব্রাহিম খাঁ ফতে জং ত্রিপুরা আক্রমণের জন্য বিপুল আয়োজন করেন। যুদ্ধের প্রস্তুতি ছিল এইরকম। রাজধানী উদয়পুর আক্রমণের জন্য মুঘল স্থল বাহিনীকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটি বাহিনী মির্জা ইস্ফান্দিয়ার নেতৃত্বে ও মুসা খানের সহযোগিতায় কৈলাগড় বা কসবার পথে, অপর বাহিনী মির্জা নুরুদ্দিনের নেতৃত্বে মেহেরকুল বা কুমিল্লার পথে যাত্রা করে। অপরদিকে নৌসেনাপতি বাহাদুর খান তার নৌবাহিনী নিয়ে কুমিল্লা হয়ে গোমতী নদী দিয়ে উভয় বাহিনীর সঙ্গে সংযোগ রক্ষা করে উদয়পুরের দিকে যাত্রা করে। উপরন্তু কৌশল করে যখন দুই স্থলবাহিনী ও নৌবাহিনী কৈলাগড়ে উপস্থিত হয়, তখন ত্রিপুরার রাজা তাদের প্রতিরোধের উদ্দেশ্যে নৈশ আক্রমণের পরিকল্পনা করেন। ত্রিপুরেশ্বর 1,000 অশ্বারোহী, 60,000 পদাতিক এবং 200 হস্তি নিয়ে অগ্রসর হন। ইতিমধ্যে মির্জা ইস্ফান্দিয়ার কৈলাগড় আক্রমণ করে উদয়পুরের সীমানায় এসে পৌঁছান। ত্রিপুরার রাজা মধ্যরাতে তাকে আক্রমণ করেন। তুমুল যুদ্ধ চলল উভয় পক্ষের মধ্যে। যুদ্ধে উভয় পক্ষ বহু হতাহত হয়, কিন্তু সম্রাটের সৈন্যরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় এবং জয়লাভ করে। ত্রিপুরার রাজা পরাজয়ের গ্লানি নিয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেন। অন্যদিকে এ যুদ্ধে মুঘল সেনাদের একটা বিরাট রকমের সাফল্য আসলো, তারা জয়ী হলো। উদয়পুরের রাজপথেও রাজার সঙ্গে মির্জা নিরুদ্দিন ও মুসা খানের দ্বিতীয় দলটির যুদ্ধ হয়। এখানেও ত্রিপুরার রাজা পরাজিত হন এবং দ্রুত উদয়পুর যাত্রা করেন বা ফিরে যান। ত্রিপুরার সৈন্যদের এই পরাজয়ের কারণ হিসাবে স্যার যদুনাথ সরকার বলেন যে যদিও ত্রিপুরার সেনাবাহিনীর সংখ্যা বেশি ছিল, কিন্তু অস্ত্রশস্ত্র সংগঠনের কলাকৌশলের দিক থেকে মুঘলদের চাইতে দুর্বল ছিল। সামন্ততান্ত্রিক আদলে ত্রিপুরার সেনাবাহিনী গড়ে উঠেছিল। মুঘলদের দক্ষ বন্দুকধারী ও গোলন্দাজ বাহিনী সহজেই ত্রিপুরার সেনাবাহিনীকে পরাস্ত করতে সক্ষম হয়। বাহারিস্তানি গাইবির বিবরণীতে বলা হয়েছে রাজা উদয়পুরে পৌঁছা মাত্র
মুঘল সেনাবাহিনীকে প্রতিহত করার জন্য নদী পথে এক নৌবহর এবং স্থলবাহিনীকে পাঠানো হয়। মুঘল বাহিনীর অগ্রগতি রোধ করার জন্য নদীর উপর সেতু তৈরি করে দুর্গ নির্মাণের আদেশ দেওয়া হয়। আদেশ অনুযায়ী সর্দাররা কাজ করলেন, কিন্তু সবই বৃথা হলো। ত্রিপুরার সৈন্যবাহিনী মুঘল সেনাবাহিনীর অগ্রগতি রোধ করতে ব্যর্থ হয়। মুঘল বাহিনী শেষ পর্যন্ত রাজধানী উদয়পুর অধিকার করে। রাজা পলায়নের সময় দুর্ভাগ্যবশত নিজ সৈন্যদল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। মুঘল বাহিনী যখন ত্রিপুরার রাজধানী উদয়পুর আক্রমণ করে, রাজা ভয়ে জঙ্গলে পালিয়ে যান। রাজা জঙ্গলে পালিয়ে গেলেও মুঘল বাহিনী তন্ন তন্ন করে সেই জঙ্গলে খুঁজছিল। প্রথমে মির্জা নুরুদ্দিন এবং তার সহসেনাপতি রাজাকে দেখতে পায় এবং সেখানে রাজার সঙ্গে তাদের যুদ্ধ হয়। মির্জা ইস্পান্দিয়ারের সেনাও সেখানে পৌঁছায়। সুবাদার সুজাউদ্দিন ত্রিপুরা আক্রমণ করলে কল্যাণ মাণিক্য সে সময় আক্রমণ প্রতিহত করেন। 1552 খ্রিস্টাব্দে পিটার হ্যালস নামে এক ইউরোপীয় পর্যটক ভারত ভ্রমণে এসে লিখেছেন যে ত্রিপুরা রাজ্যের সঙ্গে প্রতিবেশী মুঘলদের অনবরত যুদ্ধ চলত, কেননা তখন বাংলা ছিল ত্রিপুরার অধীনে। ত্রিপুরা পাহাড় পর্বতময় বলে মুঘলদের প্রতিরোধ করতে সক্ষম ছিল। আজাদ আল হুসেইনির নৌবহর ই মুর্শিদ কুলি খানি নামক গ্রন্থে উল্লেখ আছে যে সুজার প্রধানমন্ত্রী জানবেগ খান সুজার নির্দেশ অনুযায়ী ত্রিপুরা অভিযান করেন। খানের সেনাবাহিনীরা 1 বছর ধরে বহুবার চেষ্টা করে গেছে ত্রিপুরার বিভিন্ন দুর্গ অধিকার করতে। কেবলমাত্র মির্জাপুরের কয়েকটি জেলা অধিকার করেই তাদের সন্তুষ্ট থাকতে হয়েছিল এবং এটাই মুঘল সাম্রাজ্যের সীমানা হিসাবে নির্দিষ্ট হলো। প্রতিকূল জলবায়ুতে বহু মুঘল সৈন্য মৃত্যু মুখে পতিত হয়। কল্যাণ মাণিক্যের রাজত্বকালে বান্ডির ব্রোকে নামক এক ওলন্দাজ গভর্নর এক প্রতিবেদনে জানান, ত্রিপুরা এবং তার রাজধানী উদয়পুর স্বাধীন, কিন্তু কোনো সময় মুঘল সম্রাট কখনো আরাকান রাজ এই জায়গাটা অধিকার করেছেন। সুজার শাসনকালে 1580 শতাব্দে অর্থাৎ 1658 খ্রিস্টাব্দে সুবে বাংলার যে সংশোধিত রাজস্বের হিসাব প্রস্তুত করা হয়েছিল তাতে উদয়পুরের রাজস্ব প্রদানকারী অঞ্চল বলে উল্লেখ করা হয়। এতে ধারণা করা যেতে পারে যে রাজত্বের শেষ দিকে কল্যাণ মাণিক্য সুজার নিকট পরাজিত হয়ে কিছুটা বশ্যতা স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। যশোধর মাণিক্যের পর ত্রিপুরার রাজা হয়েছিলেন কল্যাণ মাণিক্য, আর এই সময় দিল্লিতে মুঘল বাদশাহ ছিলেন শাহজাহান। শাহজাহানের নির্দেশে বাংলার প্রাদেশিক শাসককে ঘন ঘন বদলানো হতো। অবশ্য শাহজাদা মোহাম্মদ সুজা পরপর দুবার বাংলার সুবেদার পদে নিযুক্ত হয়েছিলেন। প্রথমবার 8 বছর অর্থাৎ 1639 থেকে 1646 পর্যন্ত তিনি বাংলার সুবেদার ছিলেন। তখনই পিতার নির্দেশে ত্রিপুরার বন্য হাতির লোভে সুজা ত্রিপুরা আক্রমণ করেছিলেন। কৈলাগড়ে উভয় পক্ষের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়। মুঘলদের এই ক্রমাগত আক্রমণের জন্য রাজকুমার গোবিন্দ, যিনি পরবর্তী সময়ে গোবিন্দ মাণিক্য হিসাবে ত্রিপুরার রাজা হয়েছিলেন 1660 খ্রিস্টাব্দে, তিনি কল্যাণ মাণিক্যের কাছে মুঘলদের সঙ্গে সন্ধির প্রস্তাব নিয়ে আসলে কল্যাণ মাণিক্য তাকে ভৎসনা করেন। লজ্জিত হয়ে গোবিন্দ মাণিক্য দ্বিগুণ উৎসাহে যুদ্ধে যোগদান করেন এবং মুঘল বাহিনীকে পরাজিত করেন। ত্রিপুরার বাহিনী বিজয় গৌরবে উদয়পুর প্রত্যাবর্তন করে। যুদ্ধ শেষ হলে কল্যাণ মাণিক্য উৎফুল্লভাবে রাজসভা আহ্বান করেন এবং গোবিন্দদেবকে যুবরাজ করার ইচ্ছা ব্যক্ত করেন তার উত্তরাধিকারী হিসাবে। এই প্রস্তাবে সকলেই আনন্দিত হন। মহারাজ গোবিন্দদেব যুবরাজ পদে অভিষিক্ত হন। ঢাকা থেকে পুনরায় মুঘল বাহিনী ত্রিপুরা আক্রমণ করতে পারে এই আশঙ্কায় তিনি দূরে একটি উপনিবেশ স্থাপন করেন। এই উপনিবেশ উদয়পুর থেকে উত্তর পূর্বে খোয়াই এলাকাতে অবস্থিত ছিল। অঞ্চলটি এখন কল্যাণপুর নামে খ্যাত। মুঘল আক্রমণের পর এবং গোবিন্দদেবকে যুবরাজ করার পর কোনো বড় ধরনের সংকট তার রাজত্বে আর দেখা দেয়নি। কল্যাণ মাণিক্যই ত্রিপুরার প্রথম রাজা যিনি বাংলা ভাষায় তাম্র শাসন প্রচলন করেছিলেন। তিনি কসবা অঞ্চলে একটি বৃহৎ দিঘি খনন করেন, যা বর্তমানে কল্যাণ সাগর নামে পরিচিত।
তিনি কসবায় একটি মন্দির নির্মাণ করেন। কৃষ্ণ প্রস্তরে সিংহ বাহিনী মহিষাসুর মর্দিনী 10 ভুজার ভগবতীর মূর্তি প্রতিষ্ঠা করে কল্যাণ মাণিক্যের মুদ্রায় রানী কমলাবতীর নাম পাওয়া যায়। 1660 খ্রিস্টাব্দে 80 বছর বয়সে কল্যাণ মাণিক্যের মৃত্যু হয়। 1658 খ্রিস্টাব্দে তার ঘোষিত এক তাম্রশাসনে সর্বপ্রথম ত্রিপুরাব্দ শব্দটি ব্যবহার করা হয়। এরপরে ত্রিপুরার রাজা হন গোবিন্দমাণিক্য। তাহলে 1600 খ্রিস্টাব্দ থেকে 1623 পর্যন্ত শাসন করেছিলেন ত্রিপুরার রাজা যশোধর মাণিক্য। 1623 থেকে 1660 পর্যন্ত শাসন করেছিলেন কল্যাণ মাণিক্য। যশোধর মাণিক্য থেকে কল্যাণ মাণিক্য পর্যন্ত ত্রিপুরাতে বারবার মুঘল আক্রমণ হয়েছে, আর প্রতিহত করেছেন শেষ পর্যন্ত কল্যাণ মাণিক্যের রাজত্বে তার সুযোগ্য পুত্র গোবিন্দদেব, যিনি পরবর্তী সময়ে গোবিন্দমাণিক্য, যাকে আমরা গোবিন্দমাণিক্য হিসাবে জানি, এবং তার রাজত্বকাল নিয়ে আলোচনা করব। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই ত্রিপুরার ইতিহাস জানতে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি ভালো লাগে, চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।